খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলেই বহিষ্কার, ক্লাস পরীক্ষা বন্ধ। কুয়েটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করল ছাত্রদল। নির্বাচন নিয়ে সরকার আদৌ আন্তরিক কি না সন্দেহ মির্জা ফখরুলের। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, ক্ষতিপূরণ দাবি। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় পুরো চক্রের সন্ধান, 5 জন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: মাফিয়া থাবায় ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো নিয়ে কাজ করছে বিশ্বখ্যাত 3 অডিট ফার্ম, শনাক্ত করা হবে লুটেরা চক্র। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে বর্জন সহ সরকারের কাছে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। এর আগে সিন্ডিকেট সভায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের খুঁজতে কমিটি হয়েছে, মামলাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগ সহ 6 দাবিতে দেয়া আলটিমেটাম শেষে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। বিকেলে ভিসি ও প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে বর্জন সহ সরকারের উচ্চ মহলে শিক্ষার্থীদের স্মারকলিপি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। তারা জানান, নতুন ভিসি আসলেই আবার ক্লাস শুরু হবে। এছাড়া হল ত্যাগ না করার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। এখন যেহেতু তারা আমাদের দাবি দাবা মানতে পারে নাই, তাদেরকে আমাদের এখানে অবরুদ্ধ করে রাখার কোনো মানে নাই। তারা তাদের মতো চলে যেতে পারে, তারা তাদের মতো যেটা খুশি সেটাই করতে পারে। হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত নয় বলে দাবি করে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। সংবাদ সম্মেলন থেকে ওই ঘটনার সঙ্গে জড়িত সবার শাস্তি দাবি করা হয়। শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস সমূহে সাধারণ শিক্ষার্থীর ভেষ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস সমূহে নিজেদের অঘোষিত দখলদারিত্ব জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে। দুপুরে হামলায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ এবং একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। ক্যাম্পাস ছাড়ার সময় প্রভিসি জানান, লেজুর ভিত্তিক রাজনীতির বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথ বাহিনী। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কুয়েটে সহিংসতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরকে দায়ী করল ছাত্রদল। ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলে তারা গোপনে রাজনীতি চালিয়ে ক্যাম্পাস দখলে রাখার চক্রান্তে নেমেছে বলেও অভিযোগ করেছে ছাত্রদল। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ছাত্রদলের লিফলেট বিতরণের বিপরীতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। দাবি করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকেই প্রথমে হামলা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও
এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্রদলের যে আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। ছাত্রদলের দাবি, কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আছে, গোপন কমিটি আছে ছাত্র শিবিরেরও। তাহলে ছাত্রদল কেন রাজনীতি করতে পারবে না? খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর একটি কমিটি রয়েছে, যেই কমিটি জানুয়ারির 7 তারিখে প্রকাশিত হয়েছে এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না। এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটি কি তারা খুব গুরুতর অপরাধ করেছে? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি বাক স্বাধীনতার পরিপন্থী ও শিবিরের অপকৌশল বলে অভিযোগ তাদের। এবং আমাদের মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ আছে উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায় কিনা এমন প্রশ্নও তুললেন বিএনপি মহাসচিব। বলেছেন, আবারও কেউ 1-11 কথা চিন্তা করলে তার ফল ভালো হবে না। মাহিলা ইসলামের রিপোর্ট। ঢাকা মহানগরের মধ্যে সদস্য ফর্ম বিতরণ, সদস্য নবায়ন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি বিষয়ে এই আলোচনা সভা। সভায় অংশ নিয়ে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে চলছে নানা ষড়যন্ত্র। বৈষম্য বাহিনী নামধারী কোনো বাহিনী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের কর্মকাণ্ডকে যাতে ব্যাহত করতে না পারে। আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলে তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে আবারও কেউ 1-11 কথা চিন্তা করলে তা মেনে নেবে না জনগণ। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে এসব কৌশল অবলম্বন করছে তারা। যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পড়াশোনা করে আমরা বলবো যে ফ্যাসিস্ট কারা আর আমরা গণতান্ত্রিক কারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসের ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের 68 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষ্য দিয়েছেন মামলায়, তবে তাদের কেউই বেগম জিয়াকে দোষী করেননি। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে 11 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিলে 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 16 বছরের বেশি।
রাষ্ট্রপক্ষের ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষী দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ বছর পর বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম। বেগম জিয়ার আইনজীবীরা বলেন, হাসিনা সরকার দুদকের কর্মকর্তাদের অনৈতিকভাবে ব্যবহার করে নানাভাবে বেগম জিয়াকে হয়রানি করেছে। আজকের এই রায়টি ভবিষ্যৎ দুর্নীতিপরায়ণদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে, এবং বিচারকদের জন্য আদালতের কাছেও একটা দৃষ্টান্ত হবে যে যার দায় তাকে দায় বহন করতে হবে, তার দায় অন্যের উপরে দায় চাপানোর কোনো সুযোগ নাই। শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। ৩ ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন আদালত। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করলেন একজন আইনজীবী। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত এক মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন এই ক্ষতিপূরণ চান। সে সময়ে বিচার বিভাগ কিভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের অংশ হয়েছিল তা তুলে ধরেন তিনি। এ সময় বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয়, একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা অবিচার। এদিকে খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে শেখ হাসিনা নাইকো মামলা চালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। উনি বিএনপির চেয়ারপারসন, সেটা রেলেভেন্ট না। রেলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নে শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না। যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িত চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোতা ও কিশোর গ্যাং গ্রুপের প্রধান সাইফ সহ ৫ জনকে। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত ২টি রামদা। আফসানা নীলার রিপোর্ট। উত্তরায় পথচারী দম্পতির ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্র শনাক্ত ও গ্রেফতার করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। রাতেই মোবারক হোসেন ও রবি রায় নামে দুজনকে গ্রেফতার করা হয়। এরপরে আলফাজ, সাইফ ও সজীবকে আটক করা হয়। সাইফ ও সজীব আপন 2 ভাই। সাইফ স্থানীয় কিশোর গ্যাংয়ের হোতা। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আব্দুল্লাপুর থেকে গ্রেফতার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। সাইফ ও সজীবকে নিয়ে আব্দুল্লাপুর খানবাড়ির অলি মুন্সির 5তলা ভবনের পেছনে থাকা তুরাগ নদী থেকে হামলায় ব্যবহৃত রামদা 2টি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। আসামিদের সঙ্গে থাকা যে 2টো রামদা আমরা দেখতে পাই, সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। এদিকে গেল মধ্যরাতে রাজধানীর শ্যামলী শেখের টেকের 7 নম্বর রোড কাঁচা বাজারের সামনে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কয়েকজন নার্সকে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কর্মরত সব নার্সরা। অপরাধীদের বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। সুমায়া খানের রিপোর্ট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সি ব্লকে কয়েকজন নার্সকে মঙ্গলবার বেধড়ক মারধরের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে বিক্ষোভ করেন হাসপাতালের নার্সরা।
এ সময় রফিকুল ইসলাম রমজান, মকবুল হোসেন, লাবু, আলামিন, নুরুল ইসলাম, সোহরাব সহ ১৩ জন অপরাধীর তালিকা দিয়ে তাদের শাস্তির দাবি জানান নার্সরা। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩ কর্মদিবস পর্যন্ত সময় নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা এর অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করব। এই সময়ের মধ্যে যদি বিচার করার কিছু না হয়, আমরা যদি বিচার না পাই, সেক্ষেত্রে আমরা এই বিচারের জন্য এখানে কাগজিত হব। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। মাফিয়া থাবায় ঝুঁকিতে পড়া ব্যাংকগুলো নিয়ে কাজ শুরু করেছে বিশ্বখ্যাত ৩ অডিট ফার্ম কেপিএমজি, EY ও ডেলয়েট। এসব ব্যাংকের ঋণ, দায়, সম্পদ ও বন্ধকি সম্পত্তি যাচাই করা হচ্ছে। পাশাপাশি সংঘবদ্ধ লুটেরা চক্রের অর্থনৈতিক অপরাধ শনাক্ত, অবৈধ অর্থ খুঁজে বের করা ও পাচার হওয়া অর্থ উদ্ধারে ফরেনসিক অডিট করবে এই ৩ বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। হাসিনা সরকারের আমলে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত ১৭ বিলিয়ন মার্কিন ডলার। নামে বেনামে এই বিপুল অর্থ ঋণের নামে তুলে নিয়ে পাচার করেছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের থাবায় ফোকলা প্রায় ১ ডজন ব্যাংক। ব্যাংকগুলো ঋণ, দায় এবং বন্ধকি সম্পত্তির মূল্য যাচাই ও মূলধন বের করতে কাজ করছে বিশ্বখ্যাত অডিট ফার্ম কেপিএমজি, EY ও ডেলয়েট। এই প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হলো যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থাটা কি, আমরা যেটা বলি অ্যাসেট রিভিউ করা, তাদের যে অ্যাসেটগুলো আছে, বিশেষভাবে যে লোনগুলো তারা দিয়েছে বা বিনিয়োগ যে করেছে, এগুলোর প্রকৃত অবস্থাটা কি পরিমাণ ফেরত পাওয়া যাবে, তাদের কোয়ালিটি কেমন, এগুলো জানা। নিরীক্ষা কাজে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমাদের 3টা টাস্কফোর্স করা হয়েছে, এই 3টা এরিয়াতেই আমরা ব্যাপক কাজ করছি। AQR এর ক্ষেত্রে তো আপনারা জানেন যে আন্তর্জাতিক অডিট ফার্মসগুলো সেখানে কাজকর্ম শুরু করেছে, তাদেরকে সুপারভিশন করার জন্য আরেকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করছে। বৈশ্বিক এসব অডিট ফার্ম ব্যক্তি, প্রতিষ্ঠান ও চক্রের আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ এবং অর্থনৈতিক অপরাধ ও অবৈধ অর্থ শনাক্তকরণ, অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ উদ্ধারে নিয়োগদাতাকে পরামর্শ দেয়। অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোল, FBI, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সকে মামলা করতেও সহায়তা করে এসব অডিট ফার্ম। আর নিরীক্ষা কাজে ফরেনসিক ইনভেস্টিগেশন, সংশ্লিষ্টদের নেটওয়ার্ক ও সোশ্যাল লিঙ্ক করা হয়। এই হেলথ চেক করার ফলে আর্থিক অবস্থাটা যদি ফরেনসিক অডিটের মাধ্যমে বের হয়ে আসে, তাহলে বোঝা যাবে কারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংক থেকে টাকা নিয়েছে। প্রকৃতপক্ষে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বোঝার জন্যই কিন্তু এই অডিটটা করা হচ্ছে। এদিকে ব্যাংক খাত থেকে লুট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জুলাই বিপ্লবের চেতনায় এবারের 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতির ব্যস্ততা। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। অন্তর্বর্তী সরকারের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইতালি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এই সমর্থনের কথা জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়া ট্রাইবটি। দুদেশের পারস্পরিক সহযোগিতার ব্যাপারে কথা বলেন সফররত উপমন্ত্রী। এ সময় তিনি ইতালিতে অবৈধভাবে মানব পাচার বন্ধে বাংলাদেশের সহায়তাও চান। জবাবে মানব পাচার বন্ধে বাংলাদেশ বদ্ধপরিকর জানিয়ে প্রধান উপদেষ্টা বৈধ পথে দেশটিতে আরও বেশি মানব সম্পদ রফতানির সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব অবমুক্ত করেন তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক SM শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও একই সময়ে 7ম জাতীয় কমডেকা 2025 উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আর একদিন বাদেই অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে রঙিন আলপনায় স্মৃতির মিনার সাজিয়ে তুলছেন শিল্পীরা। আর এতে এবারে ভিন্ন মাত্রা যুক্ত করেছে জুলাই বিপ্লবের চেতনা। সোহেল সামির রিপোর্ট। বাংলা ভাষাভাষী মানুষের আবেগ অনুভূতির মহান শহীদ দিবস, রক্তে পাওয়া বর্ণমালার দিন 21শে ফেব্রুয়ারি। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দেয়া সেই বীর শহীদদের বরণের অপেক্ষায় গোটা জাতি। হৃদয়ের সব আবেগ আর রংতুলির ছোঁয়ায় সাজছে কেন্দ্রীয় শহীদ মিনার। এই আলপনাটা মূলত হচ্ছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা, তাদের স্মৃতিগুলো আবার মনে করার জন্য, এবং পাশাপাশি এটা হচ্ছে আমাদের একটি সংস্কৃতির অংশ। এখান থেকে আমরা ভাষা শহীদের অনুপ্রেরণা পাই, সেই 1952 সালে আবার ফিরে যেতে পারি। জুলাই বিপ্লবের পটভূমিতে এসেছে এবারের 21শে ফেব্রুয়ারি। তারুণ্যের রক্তস্রোতে টকবক করছে 52র বৈষম্য বিরোধী চেতনা। এই আলপনাগুলোর মাধ্যমে মানুষ সেটাকে বুঝতে পারে, অনুভব করতে পারে। মাঝখান দিয়ে আমাদের একটা অভ্যুত্থানও গিয়েছে, তো সেই সাথে আমরা নতুনভাবে একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আশা করছি। এই ভাষা আন্দোলনের অনেক চেতনার মাধ্যমে হচ্ছে আমরা 36শে জুলাইটাকে আর কি একটা বড় পরিসরে আনতে পেরেছি। এদিকে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর একদিন পরেই বাংলা ভাষাভাষীরা উদযাপন করবে অমর 21শে ফেব্রুয়ারি। স্মরণ করবেন এই দিনে বাংলা ভাষার জন্য জীবন দেয়া তাদের শহীদদের। আর সেজন্যই কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে আলপনা আঁকা এবং নানা রকম রঙে রাঙিয়ে তোলার কাজ। এটা চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। শহীদ মিনার থেকে সোহেল সামি, 21শে টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রবাস থেকে নেতৃত্ব দিয়ে তারেক রহমান যেভাবে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন তা ইতিহাসে বিরল। পুরো জাতি তাঁর অপেক্ষায় আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সোহেল সামির আরও একটি রিপোর্ট। বাংলা একাডেমিতে তারেক রহমানের সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন তারেক রহমানের অসাধারণ নেতৃত্ব নিয়ে। পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা যায় যে প্রবাসের থেকে একটা আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া, এটা খুব কম দেখা গেছে। হ্যাঁ, দেখা গেছে আপনার হো চি মিন, তিনি ফ্রান্সে ছিলেন, সেখান থেকে তিনি ভিয়েতনামের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। ইরানে খোমেনি তিনি নেতৃত্ব দিয়েছেন বিদেশে থেকে। বাংলাদেশের ইতিহাসে আমাদের এই নেতা জনাব তারেক রহমান, তিনি যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন এমন একটি সময়ে। পিতা জিয়াউর রহমানের মিতব্যয়িতা ও মানুষের ভাগ্যোন্নয়নে তৃণমূলে ছুটে যাওয়ার অনন্য গুণাবলী বরাবরই কাছ থেকে বোঝার চেষ্টা করতেন তারেক রহমান। তিনি প্রতিটি জেলায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করবেন এবং যে পথটা তিনি অবলম্বন করলেন তাতে ঠিক তার পিতার মতো। অর্থাৎ দুপুরে খাবার দেওয়া হবে, লাঞ্চ দেওয়া হবে। সেই লাঞ্চ কী হবে তিনি বলে দিলেন, সেই লাঞ্চটা হবে ভাত, ডাল আর একটা মাছ অথবা আপনার গোস্ত। 17 বছরের রাজনৈতিক জীবনে তারেক রহমানের প্রতিটা বক্তব্য ছিল গঠনমূলক, আর সেই জন্যই তার নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। গণতন্ত্রে যাওয়ার পথকে সুগম করার কথা তিনি বলছেন প্রতি মুহূর্তে, প্রতিদিন, সবখানে। সোহেল সামি, 21শে টেলিভিশন, ঢাকা। বছরে 2 কোটি টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানিগুলো শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের 0.5% সরকারকে না দিলে তারা সরকারি দরপত্রে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সচিবালয়ে বাংলাদেশ সাবমেরিন কেবলসের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি আরও জানান, 5 শতাধিক কোম্পানি ইতিমধ্যে সরকারকে এই লভ্যাংশ দিচ্ছে এবং 8,000-এর মতো কোম্পানি আছে যারা সরকারকে লভ্যাংশ দেওয়ার ক্ষমতা রাখে। এ সময় সরকারকে লভ্যাংশ দেয় না এমন কোম্পানির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই টাকা শ্রমিকদের ন্যায্য অধিকার, এসব টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।
হঠাৎ করেই বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। এর সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত এই কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে বেসরকারি প্রায় 25টি এয়ারলাইন্সের প্রধান নির্বাহীদের সাথে এ বিষয়ে বৈঠক করেন কমিটি প্রধান স্বরাষ্ট্র সচিব। পরে তিনি জানান, হঠাৎ করে কেন মধ্যপ্রাচ্যগামী এয়ার টিকিটের দাম এতটা বেড়ে গেল, এই নিয়ে খোলামেলা আলোচনা করতেই বৈঠকটি ডাকা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে আগামী 15 মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বুধবার 8 দফা দাবির বিস্তারিত তুলে ধরা হয়। এতে ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও চাকরি পুনর্বহাল সহ 8 দফা দাবি জানানো হয়। এছাড়া কারাবন্দী বিডিআর সদস্যদের বিষয়েও আলোচনা হয়েছে। তারা আরও জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনকে স্বাধীনভাবে কাজ করার তাগিদ দিয়েছেন, তবে দাবি না মানা হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, ক্ষমতার অপব্যবহার করে রেজাউল করিম 8 কোটি 86 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ছাড়াও নিজ নামে 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 6 কোটি 84 লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেন। অন্যদিকে তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে 3 কোটি 5,55,000 হাজার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলেও জানান দুদক ডিজি। একুশে টেলিভিশনের নিচতলায় আগুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পেয়ালা ক্যাফের ম্যানেজার মেহেদি হাসান রিমন। জবানবন্দিতে রিমন বলেছে, অনলাইনে জুয়া খেলতে ক্যাফের ক্যাশ থেকে 85,000 টাকা চুরি করে সে। সেই টাকা ফেরত না দিতেই রেস্টুরেন্টে আগুন লাগার নাটক সাজায়। মাহতাব মিনহাজের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার রাত প্রায় 8:30 একুশে টেলিভিশন ভবনের নিচতলায় পেয়ালা ক্যাফেতে জ্বলছে আগুন। দিক বিদিক ছুটছেন ভবনের ভেতর থাকা মানুষেরা। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, ক্যাফেটির ম্যানেজার মেহেদি হাসান রিমন নিজেই টিস্যু ও পত্রিকা দিয়ে ক্যাশ কাউন্টারের নিচে আগুন ধরিয়ে দেন। তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠালে 164 ধারায় জবানবন্দি দেন রিমন। জানান, গত 2 ফেব্রুয়ারি ক্যাফেতে ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। ঘটনার 2-3 দিন আগে থেকে সে ক্যাফের ক্যাশ জমা দেয়নি। শনিবার ক্যাফেতে সার্ভিসিংয়ের কাজের সুযোগে টিস্যু পত্রিকা দিয়ে ক্যাশের নিচে আগুন লাগিয়ে ক্যাফের দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। পুলিশ সূত্রে জানিয়েছে, গত বছর নোয়াখালীর মাইজদিতে কাচ্চিডাইন নামের একটি রেস্টুরেন্টে কর্মরত থাকা অবস্থায় সেখান থেকেও 10,80,000 টাকা চুরি করে পালিয়ে যান রিমন। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। রাতের সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার প্রস্তাব হামাসের, বিনিময়ে যুদ্ধের অবসান দাবি। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। ফুটপাতে তো পথচারীদেরই চলার কথা, কিন্তু দুঃখজনক হলেও নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা প্রশ্ন আমরা করতেই চাই। রাজধানীর ফুটপাতগুলো কি হকারদের নাকি পথচারীদের? গুলিস্তান, পল্টন, মতিঝিল সহ আশপাশের এলাকার ফুটপাতগুলোতে নেই চলার পথ। পথচারীদের জন্য নির্ধারিত পথ থাকে হকারদের দখলে, কোথাও আবার পুরো রাস্তা দখল করেই চলছে ব্যবসা। প্রশাসনের নাগের ডগায় এমন দখলবাজি হলেও দেখার যেন কেউ নেই। সরজমিন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গোলাপ শাহ মাজার হয়ে বঙ্গবন্ধু স্কয়ার থেকে বাইতুল মোকাররম এবং কাপ্তান বাজার পর্যন্ত 2 পাশের ফুটপাত পুরোটাই হকারদের দখলে। কোথাও কোথাও মূল সড়কের 1/3 দখলে নিয়েছে তারা। মাত্র 5 মিনিটের পথ লাগছে আধা ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা। ফুটপাতের জন্য আপনার জ্যাম জট সেই সব কিছুই থাকে। আমাদের যে এখানে 10 মিনিটে যাওয়ার কথা, এখানে আমরা 1 ঘন্টা যাইতে পারি না। মানুষজনের ভিড়, এটা একটা আসলে সমস্যা। সেজন্য এটা অবশ্যই পরিত্রাণ দরকার। গুলিস্তান 0 পয়েন্ট থেকে গোলাপ শাহ মাজার যাওয়ার এই সড়কটি প্রায় 80 ফিট চওড়া, কিন্তু এখানকার যারা আছেন হকাররা, তারা এই সড়কটি প্রায় অর্ধেকের বেশি দখল করে নিয়েছেন।
বিষয়টিকে অপরাধ হিসেবে মেনে নিলেও রাস্তা ছাড়তে নারাজ হকাররা। আমাদের কাছে তো আমাদের ঠিক, কিন্তু আবার পাবলিকের কাছে পাবলিকের এটা রাস্তা দখল ঠিক হয় না। তো তারপরে তো ভাই কাজ না করলে খামু কি? আমরা ন্যায্যটা বেশি 20-50 লাভ ছেলে মেয়ে কোনো মতন ডাল ভাত খাই। পুলিশ মাঝে মাঝে দৌড়ানি দেয়, আবার আসে আবার বসে। একটা ব্যবস্থা করে দেন, একবারে গোছায় কাছে বান্ধা যামুগা। এসব কিছু ঘটছে প্রশাসনের নাকের ডগাতেই। পাশেই টহল পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ থাকলেও কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। উল্টো এই ট্রাফিক সদস্যকে দেখা যায় তাদের কাছ থেকে পণ্য নিয়ে দরাদরি করছেন। পরে 21-এর ক্যামেরা দেখে সটকে পড়েন তিনি। এই পুলিশ সদস্য জানান তাদের উঠিয়ে দিলে কিছুক্ষণ পর আবারও ফিরে আসেন হকাররা। জানান হকারদের সঙ্গে এমন চোর পুলিশ খেলা প্রতিনিয়ত চলতেই থাকে এখানে। ফুটপাত উচ্ছেদ সহ রাস্তা মুক্ত করার জন্য আমরা আমাদের কার্যক্রম চালাই, তবে এটা আসলে হয়ে যাবে। প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বাড়তে থাকা এই হকারদের দৌরাত্ম্য থেকে মুক্তি চায় নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে সিগন্যাল দেয় এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে গেছে চালক। বুধবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মাওনা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল কমল দাসকে 1 কিলোমিটার এলাকা ঝুলিয়ে নিয়ে যায় আটক অটো চালক জনি আহমেদ। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ইউনিফর্ম পরা পুলিশ সদস্য চলন্ত অটোরিকশার রড ধরে ডান পাশে ঝুলে আছেন। কয়েকজন যাত্রী এ সময় চালককে অনুরোধ করেন অটো থামানোর জন্য, কিন্তু চালক থামাননি। পরে মহাসড়কের জামিরদি এলাকায় চালককে আটক করে স্থানীয়রা। এবারে বাণিজ্য সংবাদ। মোবাইল আর্থিক সেবা খাতকে আরও সুরক্ষিত করতে অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যবহার প্রতিরোধে দেশজুড়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এবং বিকাশ। মোট 14টি কর্মশালায় 450 জন তদন্ত কর্মকর্তা অংশ নেন। রাজধানীটি কনভেনশন সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PBI প্রধান অতিরিক্ত IGP মোস্তফা কামাল, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মনিরুল ইসলাম, পুলিশের সাবেক অতিরিক্ত IGP ও বিকাশের উপদেষ্টা নজিবুর রহমান এবং EVP ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত মেজর AKM মনিরুল করিম। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কিভাবে শনাক্ত ও আইনের আওতায় আনা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালাগুলোতে। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলেই বহিষ্কার, ক্লাস পরীক্ষা বন্ধ। কুয়েটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করল ছাত্রদল। নির্বাচন নিয়ে সরকার আদৌ আন্তরিক কিনা সন্দেহ মির্জা ফখরুলের। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, ক্ষতিপূরণ দাবি। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় পুরো চক্রের সন্ধান, 5 জন গ্রেপ্তার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।